নিউটনের বলবিদ্যার গত ক্লাসে আমরা তোমাদেরকে পড়াইছিলাম বল রিলেটেড প্রশ্নটা, যেখানে নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন সলভ করছিলাম, আমরা কপি কলটা সলভ করছিলাম। আজকে সেটা ধারাবাহিকতায় তোমাদেরকে হচ্ছে আমি তোমাদের এসএসসি লেভেলের একটা প্রবলেম থেকে আমি একটু ডিপ লেভেলে চলে যাব। সো প্রথমত তোমাকে আমি যে জিনিসটা পড়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ, সো আমরা সবাই জানি যে ভরবেগ জিনিসটা কি। একটু খেয়াল করো, ভরবেগ জিনিসটাকে একটু দেখি। ভরবেগ ভরবেগ হচ্ছে ভর এবং বেগের যে গুণফলটা আছে, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি বলতো? আমরা ভরবেগ বলে থাকি। ভর এবং বেগের গুণফলটাকে আমরা ভরবেগ বলি। সো ভরবেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভরবেগটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতে এম ইন্টু ভি। এখন ভরবেগ কি রাশি বলতো? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই যে পি ভেক্টর, এম তো একটা স্কেলার রাশি, সো ভি এর উপর আমাদের কোন সাইনটা হবে বলতো? ভেক্টর সাইনটা হবে। সো ভরবেগের এককটা কি? ভরবেগের একক হচ্ছে, ভরবেগের যে এককটা হচ্ছে কেজি। এই যে ভর এম এর জন্য হচ্ছে কেজি এবং বেগের জন্য কত হচ্ছে বলতো? এম এস ইনভার্স কত হচ্ছে বলতো? 1। এবং মেডিকেল পরীক্ষায় দেখা যায় এখান থেকে মাত্রাও চলে আসে। সো এই যে মাত্রাটা কি হবে বলতো? ভরের জন্য হচ্ছে কত বলতো? এম, এবং ভি এর জন্য কত হচ্ছে বলতো? এল টি ইনভার্স কত হচ্ছে বলতো? 1। সো ওখান থেকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে আমরা যে মাত্রাটা পাবো সেটাই হচ্ছে তোমার কি হচ্ছে বলতো? ভরবেগের মাত্রা। সো ভরবেগ থেকে যে প্রশ্নটি বেশি আসে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড ম্যাথ। সো আমরা ক্লাস 9-10 ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড অনেক কিছুই পড়ছিলাম, তাও হচ্ছে মাঝখানে অনেক গ্যাপ থাকার কারণে আমরা হয়তো অনেক কিছু ভুলে গেছি। সো আমি একবার ডিটেলস আলোচনাটা করব। দেখো, তোমাদেরকে অনেকে প্রশ্ন যখন করে যে ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো, ভরবেগের কি সূত্র বিবৃত করো? ভরবেগের সংরক্ষণ সূত্রটা বিবৃত করো। তো তোমরা সবসময় মুখস্থ কথাটাই বলে ফেলো যে আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট যখন পরীক্ষায় ক নম্বরে তোমাকে প্রশ্ন করে যে ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো, তখন তোমাকে অবশ্যই এই লাইনটা ফার্স্টে লিখতে হবে যে বাহ্যিক বল একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে ভরবেগ সংরক্ষিত থাকে। সো ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা কি? তুমি ধরো দেয়ালে পাঞ্চ করছো, ক্রিয়া দিছো, অ্যাকশন দিছো, দেয়াল থেকে তুমি কি পাচ্ছ? রিঅ্যাকশন পাচ্ছ বা প্রতিক্রিয়া পাচ্ছ। এই দুটো বল ছাড়া যদি এখানে অন্য কোনো বল এক্সিস্ট না করে, অন্য কোনো বল না থাকে, তখন আমি বলবো ভরবেগটা সংরক্ষিত। অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে ভরবেগ তোমার কি থাকে বলতো? ভরবেগ সংরক্ষিত থাকে। ভরবেগ কি থাকে বলতো? সংরক্ষিত থাকে। অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি সমান কি বলতো? শেষ ভরবেগের তোমার কি হচ্ছে বলতো? সমষ্টি। তাহলে আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি। ওখান থেকে তোমরা কি পাও যে এটা m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 কত হচ্ছে বলতো? v2। এটাই ছিল আমাদের ক্লাস 9-এর বেসিকটা। কিন্তু এখন তুমি ভেক্টর চ্যাপ্টার পড়ছো, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি পড়ছো। সো তোমার এখন ভরবেগের সংরক্ষণ সূত্রে আগের মতো শুধুমাত্র একমাত্রিক গতিটা আসবে না, এখান থেকে দ্বিমাত্রিক এবং দ্বিমাত্রিক গতিটাও তোমার কি হচ্ছে বলতো? আসতে পারে। সো আমি গ্র্যাজুয়ালি তোমাকে দেখাচ্ছি। ফার্স্টে আমরা একটু সংঘর্ষ কেমন ওটা দিয়ে ফার্স্টে স্টার্ট করি। দেখো, সংঘর্ষ মনে রাখবা, সংঘর্ষটা নর্মালি তোমার দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক এবং আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। একটা হচ্ছে তোমার কি বলতো? স্থিতিস্থাপক এবং আরেকটি হচ্ছে অস্থিতিস্থাপক।
স্থিতি তোমার কি হচ্ছে বলতো স্থাপক। সো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক যে সংঘর্ষই হোক, এই দুই জায়গায় আমাদের ভরবেগটা তোমার কি থাকে বলতো? এই দুই জায়গায় আমাদের ভরবেগ তোমার কি থাকে বলতো? এই দুই জায়গায় আমাদের ভরবেগটা তোমার কি থাকে বলতো? সংরক্ষিত থাকে। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকে। গতিশক্তি সংরক্ষিত থাকে। গতিশক্তি সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের গতিশক্তিটা আমাদের এই যে গতিশক্তিটা তোমার কি থাকে না বলতো? সংরক্ষিত তোমার কি হচ্ছে বলতো? থাকে না। এখন গতিশক্তি সংরক্ষিত থাকা বা না থাকা ব্যাপারটা কি? দেখো, ভরবেগ সংরক্ষিত থাকা মানে তুমি কি বুঝো? আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি। সেম ভাবে গতিশক্তি সংরক্ষিত থাকা মানে হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি সমান কি হচ্ছে বলতো? শেষ গতিশক্তির সমষ্টি। তাহলে সংরক্ষিত থাকা বললে আমরা কি বুঝাবো বলতো? সংরক্ষিত থাকা বললে আমরা এটা বুঝাবো যে আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টি সমান শেষ গতিশক্তির তোমার কি হচ্ছে বলতো? সমষ্টি। আচ্ছা, ঠিক আছে। এখন এই জিনিসটা দেখো, আদি গতিশক্তির সমষ্টি সমান তোমার কি হচ্ছে বলতো? শেষ গতিশক্তির সমষ্টি। আদি গতিশক্তি, আদিতে তোমার গতিশক্তি নর্মাল ধরো দুটো বস্তু জুড়ে থাকে। ধরো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে আদি যে গতিশক্তিটা আছে ওইটা ধরো দুইটা বস্তু আছে। ধরো এখানে এই একটা বস্তু আছে ধরো m1 এবং এটার বেগ হচ্ছে u1। এই একটা বস্তু আছে কত বলতো? m2, এটার বেগ হচ্ছে কত বলতো? u2। এদের মধ্যে তোমার কি হয়েছে বলতো? সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর ধরো m1 এর যে বেগটা আছে ওই বেগটা হচ্ছে কত বলতো? v1, এবং এর যে বেগটা আছে ওই বেগটা কত হচ্ছে বলতো? v2। সো আগের ক্ষেত্রে এইটার যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার, আর এটার যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ m2 u2 স্কোয়ার। আর দেখো এটার যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ ইন্টু m1 v1 স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ ইন্টু m2 v2 স্কোয়ার। গতিশক্তি সূত্র সবাই আমরা জানি, ভর ইন্টু হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। সো এই যখন সংরক্ষিত থাকে তখন তোমাকে কি প্রুফ করতে হয়? আদি গতিশক্তির সমষ্টি। সো আদি গতিশক্তির সমষ্টি জিনিসটা কি বলতো? সেটা হচ্ছে হাফ ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 কত হচ্ছে বলতো? u2 স্কোয়ার সমান যদি হয় হাফ ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 কত স্কোয়ার বলতো? v2 স্কোয়ার। যদি এমনটা হয় তাহলে তোমার কি বলবো বলতো? এই সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক। কিন্তু যদি এমন হয় সংরক্ষিত না কিভাবে হচ্ছে? যদি এমন হয় দেখো সেটা হচ্ছে হাফ ইন্টু m1 u1 স্কোয়ার হাফ ইন্টু m2 u2 স্কোয়ার সমান হাফ ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 v2 স্কোয়ার। তাহলে কিন্তু এই জিনিসটা তোমার কি হবে না বলতো? সংরক্ষিত যখন হবে না তখন এ মান এবং এই মানটা তোমার কি হচ্ছে বলতো? কখনো তোমার কি হবে না বলতো? ইকুয়াল হবে না। সো এটা দ্বারা বোঝায় সংঘর্ষ স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক মাঝে মাঝে পরীক্ষায় আসে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা। তখন আসলে তোমাকে চেক করতে বলে যে আদি গতিশক্তির সমষ্টি এবং শেষ গতিশক্তির সমষ্টি সেম আসে কিনা। যদি সেম আসে তাহলে গতিশক্তি সংরক্ষিত, যদি সেম না আসে তাহলে তোমার কি হবে না বলতো? গতিশক্তি তোমার কি হবে না বলতো? সংরক্ষিত হবে না। আচ্ছা, এবার আসো তোমাদের সাথে আমি আরেকটা কনসেপ্ট শেয়ার করি। তোমরা ক্লাস 9-10-এ মিলিত বস্তুর ব্যাগ বলে কিছু জিনিস পড়ছিলা। সো আমি এটার কনসেপ্ট একটু আঁকানোর চেষ্টা করি। ওই কনসেপ্ট হচ্ছে এরকম, ধরো এরকম একটা বস্তু আছে, তোমার এরকম একটা বস্তু আছে, আর এরকম দেখো আরেকটা বস্তু আছে। ঠিক আছে, এটা এরকম আরেকটা বস্তু আছে। দেখো ধরো এটার যে ভরটা, এটার ভর হচ্ছে m1, এবং এটার যে ভরটা, এটার ভর হচ্ছে কত বলতো? m2। এটার যে বেগটা, এটার বেগটাকে আমরা u1 ধরলাম, আর এটার যে বেগটা, এটার বেগটা কত ধরলাম বলতে? u2 ধরলাম। বলা হয়েছে সংঘর্ষের পর এরা
সংঘর্ষের পর এরা কি হয় বলতো? মিলিত হয়। বুঝছেন? মিলিত বস্তুর বেগ কত তোমাকে বের করতে বলে। সো কনসেপ্টটা কি ছিল? মিলিত বস্তুর বেগ কত তোমাকে বের করতে বলে। মিলিত বস্তুর বেগ কত তোমাকে বের করতে বলে। তাহলে ব্যাপারটা এরকম না যে এই বস্তুটা ছিল, দেন হচ্ছে তোমার এই বস্তুটা তোমার কি হচ্ছে বলতো এর সাথে, এই বস্তুটা কি হচ্ছে বলতো এর সাথে তোমার কি হচ্ছে বলতো মিলে গেছে। সো এই বস্তুটা এর সাথে তোমার কি হচ্ছে বলতো এরকম মিলে গেছে। দেখো এরকম মিলে গেছে। সো এখন এই মিলিত বস্তুটা এখানে কি চিন্তা করতে পারবা? M1 প্লাস কথা হচ্ছে বলতো M2, এই দুজন একসাথে হয়ে গেছে, একীভূত হয়ে গেছে। এবং এই একীভূত অবস্থায় এটার যে বেগটা ওটাকে একটা সিম্বল দিয়ে, একটা দিক দিয়ে চিন্তা করা হয়েছে। সো মিলিত বস্তুর বেগ তুমি কিভাবে বের করবা? তুমি তো জানো যে সংঘর্ষ যেমনই হোক না কেন আমাদের ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে তখন লিখতে হবে এভাবে, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা ঠিক এইভাবে লিখব যে M1 U1 প্লাস M2 U2 সমান, যেহেতু তারা মিলিত হয়ে গেছে সেটা কত হবে বলতো? M1 প্লাস M2 ইন্টু কথা হচ্ছে বলতো V। তখন তোমাকে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা দিয়ে তুমি এখান থেকে ভি এর মানটা বের করে ফেলতে পারবা। এটা কিন্তু তোমরা করছো, ক্লাস 9-10-এ করছো। মিলিত অবস্থায় তোমার কি হচ্ছে বলতো বেগটা কত। আমি জাস্ট জিনিসগুলোকে একটা রিওয়াইন্ড করে দিচ্ছি তোমাদেরকে। সো মিলিত অবস্থায় বেগটা এভাবে বের করতে পারবা। এখন আমি যে জিনিসটা তোমাকে আমি বলতে চাচ্ছি, মাঝে মাঝে তোমরা এটাও দেখছিলা যে ধরো এরকম তোমাকে একটা বস্তু দেওয়া আছে এবং আরেকটা তোমার কি হচ্ছে বলতো বস্তু দেওয়া আছে। ধরো এই বস্তুটা দেওয়া আছে, এটার যে ভরটা সেটা হচ্ছে M1 এবং এটার যে ব্যাগটা সেটা কত হচ্ছে বলতে U1 এবং এটার যে ব্যাগটা সেটা হচ্ছে কত ভরটা M2 এবং এটার যে ব্যাগটা সেটা হচ্ছে U2। দুজনে তোমার কি হচ্ছে বলতো একই দিকে তোমার কি হচ্ছে বলতো গতিশীল হচ্ছে। তোমাকে প্রশ্ন করছে সংঘর্ষের পর, আমি প্রত্যেকটা এখন থিওরি পড়াচ্ছি, দেন হচ্ছে আমরা আমাদের যে বইটা আছে, আমাদের এই যে বইটা আছে নিউটনের বলবিদ্যার বইটা, এই বইটা থেকে হচ্ছে আমরা আমাদের বাকি প্রশ্নগুলো ধরে ধরে সলভ করবো। আগে থিওরিটা তোমাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। সো এখান থেকে আমাকে বলছে যে সংঘর্ষের পর প্রত্যেকের শেষ ব্যাগটা কত। এই যে সংঘর্ষের পর প্রত্যেকের সংঘর্ষের পর প্রত্যেকটি বস্তুর সংঘর্ষের পর প্রত্যেকটি বস্তুর শেষ ব্যাগটা কত। এবং আমাদের 9-10-এর বই বলো বা আমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে ওখানে আসলে একটু কমপ্লেক্সভাবে দেওয়া আছে। তো আমি আসলে নিজে যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম আমি একটু ছন্দের মতো করে মনে রাখার চেষ্টা করছি। স্টিল নাও আমি এখন হচ্ছে সূত্রটা ভুলি নেই, মানে আমি যেভাবে পড়ছিলাম ওভাবে তোমাদেরকে দেখাইতেছি। দেখো, তো আমি ঠিক যেভাবে বলতেছি তুমি ভিডিওটাকে প্লে অ্যান্ড পজ করে দেখবা ঠিক কীভাবে বলতেছি। দেখো, এটাকে একটু ছন্দ আকারে মনে রাখা যায়। দেখো, ছন্দ আকারে মনে রাখা যায়। দেখো, সেটা হচ্ছে এভাবে লিখবা V1 সমান, এভাবে লিখবা V2 সমান। এবার দেখো এভাবে মনে রাখবা একটা ছন্দ দিয়ে, দাগ প্লাস দাগ। কি বলবা? দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ, দাগ প্লাস তোমার কি হচ্ছে বলতো দাগ, দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ। ফার্স্ট এটা পড়ো, দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ। তারপর হচ্ছে এখানে M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস কত হচ্ছে বলতো M2। তাহলে আমরা কি পড়লাম? দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2। স্টিল না, জিনিসটা খুবই সিম্পল। এরপর দেখো, এরপর আমরা এখানে লিখব U1, এখানে লিখব U2, এখানে লিখবো U1, এখানে লিখবো তোমার কি হচ্ছে বলতো U2। তাহলে আমি কি বললাম? দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, U1 U2, U1 U2। ওকে ফাইন। এইবার আছে মিন। এবার তুমি একটু ছন্দের জন্য আসলে তো অনেকভাবে মনে রাখা যায়, আমরা এইভাবে মনে রাখতে পারি। দেখো, আমি এইভাবে মনে রাখছি,
এইভাবে এখানে হচ্ছে এইভাবে পড়ছি, বিয়োগ বিয়োগ, এই পাশে বিয়োগ, ঠিক তার ডায়াগোনাল বা কর্ণ বরাবর এভাবে পড়ছি, বিয়োগ বিয়োগ, বিয়োগ বিয়োগ, টুগুন টুগুন, টুগুন টুগুন। দেখো কি বলছি বলতো, দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ, m1 প্লাস m2, m1 প্লাস m2, u1 u2, u1 u2। এবার বলছি বিয়োগ বিয়োগ, টুগুন টুগুন। আসলে এটাকে একটু তোমাকে ব্যাখ্যা করে দিই যে বিয়োগ বিয়োগ, টুগুন টুগুন মানে কি। আচ্ছা, বিয়োগ মানে হচ্ছে ভরকে বিয়োগ করতে হবে। বিয়োগ মানে কি, ভরকে বিয়োগ করতে হবে। এবার দেখো তুমি কিভাবে বিয়োগ করবা, দেখো তুমি কিভাবে বিয়োগ করবা। দেখো দেখো তো এটা কি দিয়ে স্টার্ট হয়েছে, এটা v1 দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে এভাবে মনে রাখবা, যেহেতু এটা 1 দিয়ে স্টার্ট হয়েছে, এখানে হবে m1 মাইনাস কত হচ্ছে বলতো m2। কি বললাম, m1 মাইনাস কত হচ্ছে বলতো m2। এবার দেখো ঠিক এটার কর্ণ বরাবর যাও, ওখানে কি লেখা আছে, বিয়োগ লেখা আছে। দেখো যেটা কি দিয়ে শুরু হয়েছে, এটা 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কত হবে বলতো, m2 মাইনাস কত হচ্ছে বলতো m1। তাহলে কি বললাম, বিয়োগ বিয়োগ, বিয়োগ বিয়োগ, বিয়োগের ব্যাপারটা বুঝছো, ভরকে বিয়োগ করতে হবে। তারপর কি বললাম, টুগুন টুগুন মানে 2কে গুণ করতে হবে। তাহলে দেখো তো এখানে লিখবা টুগুন টুগুন। এবার দেখো 2কে যে গুণ করবা, কার সাথে গুণ করবা, m1 এর সাথে গুণ করবা নাকি m2 এর সাথে গুণ করবা। দেখো তো এটা u2 না, সো এখানে গুণ হবে কত হচ্ছে বলতো m2। দেখো তো এখানে u1 না, এখানে গুণ হবে কত হচ্ছে বলতো m1। তুমি যদি এভাবে পড়ো তুমি কখনোই ভুলবা না। আমি তোমার সুবিধার জন্য এটাকে আবার রিওয়াইন্ড করতেছি। কি ছিল মনে আছে, দাগ প্লাস দাগ, এভাবে ছিল, দাগ প্লাস দাগ, দাগ প্লাস দাগ, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস কত হচ্ছে বলতো m2। এরপর কি ছিল মনে আছে, u1 u2, এই যে u1 u2, u1 কত হচ্ছে বলতো u2। তারপর আমরা কি বলছিলাম বলতো, আমরা বলছিলাম বিয়োগ বিয়োগ। তাহলে বিয়োগ বিয়োগ মানে হচ্ছে m1 মাইনাস m2, আর এটা হচ্ছে u2 দিয়ে শুরু হয়েছে, m2 মাইনাস কত হচ্ছে বলতো m1। টুগুন টুগুন ছিল, 2 m2, আর এখানে কথা হচ্ছে বলতো 2, কথা হচ্ছে বলতো m1। তো যদি এইভাবে পড়ো ইনশাল্লাহ তোমরা আসলে কখনো এই জিনিসটা ভুলবা না, ঠিক আছে। তাহলে আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করতে, সেটা কখন অ্যাপ্লাই করব, যখন কিনা আমাকে দুইটা বস্তুর শেষ ব্যাগ, এই যে দুইটা বস্তু কি বলতো প্রত্যেকের শেষ ব্যাগ প্রশ্নে বলে দিবে না, তখন হচ্ছে আমরা এই সূত্রটা কি করবো বলতো ইউজ করব। তখন আমরা কি করব, এই সূত্রটা কি করবো বলতো ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, ফলে আমি একটু জিনিসটা রিওয়াইন্ড করে দিচ্ছি। সো এখানে 2 কি ছিল বলতো m2, এখানে কি ছিল m2 মাইনাস কত হচ্ছে বলতো m1, m1 প্লাস কত হচ্ছে বলতো m2, এখানে ছিল কত হচ্ছে বলতো u2। আশা করি এই সূত্রটা তুমি খুব সহজে তোমার কি করতে পারবো, তো ব্যাখ্যা করে ফেলতে পারবা। আচ্ছা, এটা ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড জিনিস। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রের একমাত্রিক যে জিনিসটা, অর্থাৎ যেখানে কোনো x অক্ষ y অক্ষের কোনো কিছু বলা নাই, সিম্পল ক্লাস 9-10 কনসেপ্ট। ভরবেগ সংরক্ষিত এবং গতিশক্তি সংরক্ষিত হলে হচ্ছে তোমার কি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে কি ছিল, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর গতিশক্তি সংরক্ষিত না হলে তাকে আমরা কি বলি বলতো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, গতিশক্তি সংরক্ষিত মানে কি বলতো, এই যে আদি গতিশক্তির সমষ্টি সমান কথা হচ্ছে বলতে শেষ গতিশক্তির সমষ্টি। আর গতিশক্তি সংরক্ষিত না মানে কি, আদি গতিশক্তির সমষ্টি শেষ গতিশক্তি তোমার কি হবে বলতো, কখনোই তোমার কি হচ্ছে বলতো সমান হবে না। আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নটুকু শেষ। এবার আসলে পরীক্ষায় যে কোশ্চেনটা একটু বেশি আসে, একটু খেয়াল করো, যেটা একটু বেশি আসে দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি। দেখো স্টার্ট বলা হয় কি, দেখো এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, আর এই দিকে একটা বস্তু আছে। দেখো তো এটার ভরটা হচ্ছে ধরো 20 কেজি, এটার ভর হচ্ছে 10 কেজি। বলছে এটা এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর 10 ms ইনভার্স 1 বেগে যায়। আর বলছে এইটা এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে 7 ms ইনভার্স 1 বেগে যায়। ফাইন। আচ্ছা,
প্রশ্নের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে সংঘর্ষের পর, প্রশ্নের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে সংঘর্ষের পর প্রথম বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে তোমার 5 ms ইনভার্স 1 বেগে গতিশীল হলে দ্বিতীয় বস্তুর বেগ কত? এই ম্যাথটা যখন তুমি সলভ করতেছ, দেখো ক্লাস 9-10 ম্যাথের সাথে সম্পূর্ণ ডিফারেন্ট। অর্থাৎ এখানে কিন্তু ওই এক্স অক্ষের সাথে কোণ মানে ভেক্টরে যে উপাংশের প্রশ্নটুকু পড়ছে ওই ব্যাপারগুলো চলে আসছে। এখন এই ম্যাথগুলা অনেকভাবে সলভ করা যায়, একটু বড় প্রসেসে, একটু টেকনিক্যালি। আমি আসলে তোমাদেরকে এখন যেই প্রসেসে সলভ করাবো এটা দিয়ে তোমার আসলে খুব বেশি মাথা ঘামানো লাগবে না, খুব সহজে এক্সাম হলে আসবে, তুমি দেখবা কোন কোন দেওয়া আছে, অ্যাপ্লাই করে ফেলবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এটার জন্য তোমাকে আসলে আমাকে আগে বুঝাইতে হবে যে ভরবেগের সংরক্ষণ সূত্রের ভেক্টর রূপটা কীরকম। তুমি ভরবেগের সংরক্ষণ সূত্র আসলে কি বলছিলে দেখো তো, ভরবেগের সংরক্ষণ সূত্র তুমি এইভাবে বলছিলে না যে আদি গতিশক্তি আদি ভরবেগের সমষ্টি সমান কি ছিল বলতো? শেষ ভরবেগের তোমার কি হচ্ছে বলতো? সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি। তুমি ক্লাস 9-10 পড়তে যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস কত হচ্ছে বলতো? m2 v2। বাট আমি তোমাকে যদি এখানে ভেক্টর হিসেবে দেখাইতে চাই জিনিসটা, সো এটা হবে p আদি অবস্থার ভরবেগ সমান শেষ অবস্থার তোমার কি হচ্ছে বলতো? ভরবেগ। আরেকটু যদি তুমি ডিটেলসে যাই তাহলে আমি দেখো তো এভাবে লিখতে পারবো না, m1 u1 ভেক্টর, যেহেতু এটা ভেক্টর আকারে প্রকাশ করতেছো, এখানে বস্তু আছে কয়টা? দুইটা। কত হবে? m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর, ওকে, ইকুয়ালস টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর। স্বাভাবিক, m মানে কত? ভর ইন্টু বেগ। তো ভর তো স্কেলার রাশি, তাহলে বেগটার উপর তোমার কি হবে? ভেক্টর সাইন হবে। বেগটার উপর ভেক্টর সাইন হবে, বেগটার উপর ভেক্টর সাইন হবে, বেগটার উপর তোমার কি সাইন হবে বলো তো? ভেক্টর সাইন হবে। ফাইন, এতটুকু তুমি দেখলে। এটা হচ্ছে আসলে মেইন সূত্র। তুমি যদি এটা দিয়ে খুব ঠান্ডা মাথায় বুঝো, কোনো প্রবলেম হবে না। এবার আসলে আমি তোমাকে সলভ করে দিচ্ছি। তোমার যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে দেখো তো তোমাকে এই প্রশ্নের মধ্যে প্রথমত যে প্রথম যে বেগটা আছে 10 ms ইনভার্স 1 বলে দিয়েছে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর বেগ। তাহলে u1, এই u1 ভেক্টরটা কত বলতো? সে x অক্ষ বরাবর না? যদি x অক্ষ বরাবর হয়, আমরা জানি x অক্ষ বরাবর একক ভেক্টর কথা হচ্ছে বলতো i ক্যাপ। এবার দেখো এটাও তোমার কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। তাহলে এটা তোমার কথা হচ্ছে বলতো, এই জিনিসটা হচ্ছে তোমার কি বলতো? u2, ঠিক আছে? এই জিনিসটা তোমার কি বলতো? u2। তো দেখো এই যে u2 হচ্ছে সেম 7 কথা হচ্ছে বলতো i ক্যাপ। এইবার আসো, তোমাকে বলছে সংঘর্ষের পর প্রথম বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ব্যাপারটা কিরকম দেখো তো? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি দেখো তো? ব্যাপারটা এরকম না, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। ব্যাপারটা হচ্ছে এই যে একটা বস্তু এইভাবে যাচ্ছে, এদিকে আমাদের কি আছে বলতো? দেখো এই যে এদিক বরাবর আমাদের এক্স অক্ষ ছিল, যে দেখো এক্স অক্ষের সাথে এই যে বস্তুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে? 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বলতো? এক্স অক্ষের 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে যাচ্ছে। এখানে লেখা আছে কোণ করে উপরের দিকে গতিশীল, 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই বস্তুটার বেগটা কত ছিল বলতো? এই বস্তুটার বেগটা কত ছিল বলতো? এই যে 5 ms ইনভার্স 1 ছিল। তাহলে খেয়াল করো তো, সো এটা হচ্ছে 5 হবে। সো 5 এর একটা উপাংশ এদিক বরাবর তোমার কি হবে বলতো? 5 cos 30, আর ঠিক তার লম্ব দিকে তোমার কি হচ্ছে বলতো? হবে 5 কথা হচ্ছে বলতো? sin 30।
কারণ বেগটাকে তোমার ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। সো একটা বেগ এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণ করে যাচ্ছে, আর ওয়াই অক্ষের সাথে কথা হচ্ছে বলতো সেম, আমরা উপাংশ জানি কি এক্স সাইন থিটা, ভি কস থিটা, এবং তার উপরে কথা হচ্ছে বলতো ভি সাইন থিটা। এখন দেখো তো এই যে 5 cos 30, এই 5 cos 30 এর এক্স্যাক্ট ভ্যালুটা কত দেখো তো, 5 cos 30 অর্থাৎ 5 ইন্টু কথা হচ্ছে বলতো √3/2, আর 5 sin থিটা মানে হচ্ছে কত হতো 5 ইন্টু কথা হচ্ছে বলতো হাফ, দ্যাট মিনস কথা হচ্ছে বলতো 5/2, অর্থাৎ কথা হচ্ছে বলতো 5/2, এটা হচ্ছে 5√3/2। এবার তোমরা আমাকে বলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর তোমার কি হচ্ছে বলতো জে ক্যাপ। তাহলে খেয়াল করো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কথা হচ্ছে বলতো আই ক্যাপ, যে আমরা চাইলে এখানে কি লিখতে পারি আই ক্যাপ লিখতে পারি, আর যেটা উপরের দিকে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে প্লাস জে ক্যাপ। তাহলে কি জে ক্যাপ বলো তো, প্লাস জে ক্যাপ। দেখো তো আমি যে উপাংশে ভাগ করছি কোন ভেক্টরকে ভাগ করছি, এই যে আমার দ্বিতীয় বস্তুর কথা বলা আছে না, এই যে তৃতীয় বস্তুর যে V2 বলছে এই V2কে আমরা ভাগ করছি। অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি প্রশ্নে কি বলছে, সংঘর্ষের পর প্রথম বস্তুটি এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণ করে 5 ms ইনভার্স বেগে উপরে গতিশীল হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো আমি যদি এখানে V1 ভেক্টরকে ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তখন আমার এক্স অক্ষ বরাবর উপাংশকেও লাগবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশকেও লাগবে। তাহলে ব্যাপারটা এরকম না যে 5√3/2 কথা হচ্ছে বলতে আই ক্যাপ প্লাস 5/2 কত ক্যাপ বলো তো জে ক্যাপ। সো V1 মান আমরা পেয়ে গেছি। আমাকে বের করতে বলছে কি দ্বিতীয় বস্তুর বেগ। তুমি যখন ক্লাস 9-10-এ পড়তা তখন আসলে আমরা শুধুমাত্র ভেক্টর রাশির মান নিয়ে কাজ করতাম। এখন তো তুমি আসলে একটু পড়াশোনায় ম্যাচিউর হয়েছো। বেগ একটা কী রাশি, ভেক্টর রাশি। সো যখনই তোমাকে কোনো জায়গায় বেগ বের করতে বলবে তোমাকে একই সাথে সিকোয়েন্স অনুযায়ী বেগের মানটাও বের করতে হবে, বেগের দিকটাও তোমার কি করতে হবে বলতে বের করতে হবে। সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, তুমি যদি আমার এই প্রসেসটাতে ম্যাথ করো এটা নিয়ে তোমার কোনো কী হবে বলতে টেনশন থাকবে না। তো দেখো আমি মানগুলোকে ইনপুট দেওয়া স্টার্ট করি। দেখো আমার এখানে বলছি 20 কেজি, সো আমি এখানে 20 কেজি বসাই। আমার এখানে U1 এর মান কতটুকু বলছে বলো তো, U1 এর মান বলছে 10 আই ক্যাপ, তাহলে কথা হচ্ছে বলো তো 10 কথা হচ্ছে বলো তো আই ক্যাপ। এবার আসে M2 এর মান কথা হচ্ছে বলো তো 10 কেজি, এবং U2 এর মান কথা হচ্ছে বলো তো 7 আই ক্যাপ, 7 কথা হচ্ছে বলো তো আই ক্যাপ সমান। M1 এর মান হচ্ছে আবার কয় কেজি বলো তো 20 কেজি। তার সাথে আমরা এখানে V1 এর মান কত ইউজ করব 5√3/2 আই ক্যাপ প্লাস 5/2 কত ক্যাপ বলো তো জে ক্যাপ প্লাস দেখো তো এখানে যে M2 এর মানটা, এই M2 বলতে কত বোঝায় বলো তো 10 কেজি, যে 10কে বসালাম ইন্টু V2 ভেক্টর তোমাকে বের করতে বলছে। V2টাকে আমরা ভেক্টর আকারে কি হচ্ছে বলো লিখে দিই। তাহলে আমাদের কিন্তু মান বসানো শেষ। এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পালা। 20 × 10 দ্যাট মিনস হচ্ছে কত বলো তো 20 × 10 দ্যাট মিনস কত হচ্ছে বলতো 200 আই ক্যাপ। 10 × 7 দ্যাট মিনস কত হচ্ছে বলো তো 70 আই ক্যাপ। আচ্ছা এবার এখানে মাল্টিপ্লাই করি, দেখো তো এই 2 এবং 10 কাটাকাটি করলে কত হচ্ছে বলো তো, মানে এইভাবে করাটা উচিত হয়নি, মানে 2 × 20 তাহলে কত হচ্ছে বলতো 10 × 5√3 আই ক্যাপ। আবার কাটাকাটি করো 2 × 20 তাহলে কথা হচ্ছে বলতে 10 × 5 কথা হচ্ছে বলতো জে ক্যাপ। আর এখানে আগে থেকে কি ছিল বলতো 10 কথা হচ্ছে বলতো V2 ভেক্টর। এইবার আসো আমরা আমাদের ক্যালকুলেশনটা এই পাশে করি। আসো আমাদের ক্যালকুলেশনটা যেটা এখানে জায়গা রয়ে গেছে আমরা এই পাশে একটু ক্যালকুলেশনটা করি। দেখো তো সো 200i প্লাস 70i কথা হচ্ছে বলতো এই পাশে হবে 270i। আচ্ছা ঠিক আছে, এবার ওখানে কত আছে 50, 5 × 10 = 50√3, তো এই পাশে আসলে কত হবে মতো মাইনাস হবে। সো 50 কথা হচ্ছে বলতো √3 কথা হচ্ছে বলতো আই ক্যাপ। আচ্ছা এবার ওখানে কি আছে বলতো 5 × 10 = 50 জে ক্যাপ, তাহলে কথা হচ্ছে বলতো 50 কথা হচ্ছে বলতো জে ক্যাপ। এবং তোমাকে বলছে 10 V2 বের করতে, 10 V2 ভেক্টর। তাহলে দেখো যে 10 যে V2 ভেক্টরটা, সো আমাকে তো V2 বের করতে বলছে। সো এই V2 ভেক্টর ইকুয়ালস টু কত 10 দিয়ে আমরা কি করবো কত ভাগ করব। এখানে কত হবে তোমার 270 আই ক্যাপ
-50√3i ক্যাপ মাইনাস কত হচ্ছে বলতো 50 কত ক্যাপ বলো তো জে ক্যাপ। আমি যদি একটু ক্যালকুলেশন করি, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা আমার সাথে ক্যালকুলেশন করে ফেলো। দেখো, তো আমি একটু ক্যালকুলেটর না থাকার কারণে ফোন দিয়ে করতে হচ্ছে। 270কে 10 দিয়ে করলে কত আসবে বলতো 27i ক্যাপ, এখানে কত হচ্ছে বলতো 5√3i ক্যাপ মাইনাস কত হচ্ছে বলতো 5j ক্যাপ। সো আমি একটু ভালো মতো করি, 5 × √3 ওকে -20, এখানে আসবে 11.339i ক্যাপ মাইনাস কত হচ্ছে বলতো 5j ক্যাপ ইকুয়ালস টু কত বলতো v2 ভেক্টর। তুমি কিন্তু এই যে এতটুকু করছো না, তোমার কিন্তু এই যে তোমার অ্যান্সার কিন্তু অলরেডি আসলে বের হয়ে গেছে। অ্যান্সার কিন্তু অলরেডি তোমার হচ্ছে বের হয়ে গেছে, অ্যান্সারটা অলরেডি তোমার কি বলতো বের হয়ে গেছে। কি বলতো, তোমার কাছে কিন্তু চাইছি দ্বিতীয় বস্তুটির বেগ ভেক্টর রাশি। তুমি চাইলেই এই যে দ্বিতীয় বস্তুর বেগটাকে ভেক্টর রূপে রাখতে পারো। যে টিচাররা তবে একটু বেশি প্রেফার করে এটার মান এবং দিকটা বের করে দিতে। তুমি নিশ্চয়ই কোনো একটা ভেক্টর রাশি থেকে মানটা বের করতে পারো। তাই আমি যদি এইখানে দেখাই যে v2 ভেক্টরের মানটা কত, v2 ভেক্টরের যে মানটা কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে বলো তো, যে 11.339 হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো মাইনাস কত হচ্ছে বলতো 5 হোল স্কোয়ার। ফাইন। সো এখান থেকে আমরা কি করতে পারি, মানটা কত আসে, মানটা হচ্ছে 11.339 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 5 হোল স্কোয়ার মানে 25, অ্যান্ড এটাকে যদি আমরা √ওভার করি তো 12.4 মতো কিছু একটা আসে, 12.4। অর্থাৎ আমরা এটার মান পাইছি কত, 12.4 ms ইনভার্স কত হচ্ছে কত 1। এবং দিকটা কিভাবে পাবো দেখো, এটা কোন চতুর্ভাগে আছে, i এর মান হচ্ছে পজিটিভ এবং j এর মান হচ্ছে নেগেটিভ, 4 চতুর্ভাগে আছে। সো এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের থিটা ইকুয়ালস টু কত হবে, tan ইনভার্স মাইনাস tan ইনভার্স y এর সহগ বাই x এর সহগ 5 ডিভাইডেড বাই হবে 11 পয়েন্ট কত হচ্ছে বলতো 33 কত হচ্ছে বলতো 9। তুমি তোমার ক্যালকুলেটরকে সলভ করলে এখান থেকে থিটার মান মানে কি বলতো, সেটা এই যে এটার মান নেগেটিভ আসছে না, নেগেটিভ মানে কি জানো, নেগেটিভ মানে হচ্ছে আসলে সে এটা যদি x অক্ষ হয়, সে ওই যে তৃতীয় বস্তুটা সংঘর্ষের পরে আসলে কোন দিকে যাচ্ছে বলতো, যে নিচের দিকে যাচ্ছে। তুমি এখান থেকে থিটার একটা কি পেয়ে যাবে বলতো, মান পেয়ে যাবে। এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ব্যবস্থায় ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড ম্যাথ। এই ম্যাথটা নর্মালি 1.5 থেকে 2 পেজের চাইলে করে ফেলা যায়। আর দেখবো যে অনেক টিচার বা অনেক বইতে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করবে, y অক্ষ বরাবর ভরবেগের সূত্র অ্যাপ্লাই করবে, কিন্তু কোনো দরকার নাই। আমরা সবসময় ইজি, আমি তোমাকে বুঝাইছি দেখে আসলে সময়টা বেশি লাগছে, অনেক কথা বলতে হয়েছে আমাকে, বাট এটা হচ্ছে আসলে মেইন সূত্রটা। m1 কত হচ্ছে বলতো u1 m2 u2 m1 v1 কত হচ্ছে বলতো m2 কত হচ্ছে বলতো v2। সো এইভাবে সলভ করলে তুমি কোনো ধরনের হ্যাসিটেশন ছাড়া, কোনো ধরনের মানে ভুল করা ছাড়া খুব সহজে হচ্ছে ম্যাথটা কী করতে পারবো বলতো, করে ফেলতে পারবা। এরকম আরেকটা ম্যাথ আমরা একটু করার চেষ্টা করি, দেখো সেটা হচ্ছে দেখো বিস্ফোরণের পর একটা বস্তু এমনভাবে ভাঙছে, এভাবে ভাঙছে, দেখো সেটা হচ্ছে 1:3, অর্থাৎ এরকমভাবে ভাঙছে, 3টা খণ্ডে বিভক্ত হয়েছে। এটাতে তোমার 3 ভাগ, এটা তোমার 1 ভাগ, এটা তোমার কথা হচ্ছে বলতে 1 ভাগ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে বলছে সমান টুকরাটির, অর্থাৎ সমান ভরের যে টুকরাগুলো আছে, সমান ভরের যে টুকরোগুলো আছে, ওদের প্রত্যেকের ব্যাগ হচ্ছে
24 ms ইনভার্স 1 বলছে ভারী টুকরাটি কোন দিকে কত বেগে যাবে, ভারী টুকরোটি কোন দিকে কত বেগে যাবে, কোন দিকে কত বেগে যাবে। তাহলে খেয়াল করো, যখন কিনা বিস্ফোরণ হয়নি, অর্থাৎ বিস্ফোরণ হবার আগে, অর্থাৎ বিস্ফোরণের আগে তোমার প্রত্যেকে কিন্তু ভরবেগ শূন্য, ছোট খণ্ড বলা মানে সবাই তো একটা বস্তু হিসেবে ছিল, তো প্রত্যেকের আদি ভরবেগের সমষ্টি কত হচ্ছে বলতে 0। আদি ভরবেগের সমষ্টি কি হচ্ছে বলতো 0। এবার আসো বিস্ফোরণের পর শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের তোমার কি বলতো সমষ্টি। বিস্ফোরণের পরে যে শেষ ভরবেগের সমষ্টিটা আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সিম্পল, যেহেতু আমি এক্সাক্ট মান জানি না, আমি প্রত্যেককে 1 করে চিন্তা করতেছি, তাহলে ব্যাপারটা এরকম না যে, এবং একটা কথা আছে, সমান ভরের টুকরা হচ্ছে 24 ms ইনভার্স 1 এবং প্রত্যেকে এই সমান ভরের টুকরাগুলো লম্বভাবে চলে। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে m1 v1 ভেক্টর, m2 v2 ভেক্টর, m3 v3 ভেক্টর। সো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে বলতো, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আদি ভরবেগের সমষ্টি সমান, দেখো m1 v1 ভেক্টর, এই যে m1টাকে আমরা আপাত দৃষ্টিতে 1 ধরছি, যেহেতু আমার আসলে কোনো এক্সাক্ট ভ্যালু নাই। এবং খেয়াল করো এখান থেকে আমরা দেখো সেটা হচ্ছে এইটা যাচ্ছে x অক্ষ বরাবর, ঠিক আছে, আর এটা যাচ্ছে y অক্ষ বরাবর। ওরাই তো বলছে পরস্পর লম্বভাবে চলে। তাহলে আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, অর্থাৎ একটা বস্তু যাচ্ছে x অক্ষ বরাবর আর আরেকজন যাচ্ছে কত y অক্ষ বরাবর, তাহলে এটার বেগটা কত হচ্ছে বলতে দুজনের 24, এটারও 24, এটারও 24। বাট যেহেতু এটা x অক্ষ বরাবর যাচ্ছে সেটাকে আমরা বলবো 24 i ক্যাপ, এটা যেটা y অক্ষ বরাবর যাচ্ছে এটাকে আমরা বলবো 24 কত ক্যাপ বলতো j ক্যাপ। এটা হচ্ছে 24 i ক্যাপ, এটা তোমার কি হচ্ছে বলতো 24 কি ক্যাপ বলতো j ক্যাপ। সো আমি এটা লিখে দিই যে v1 ভেক্টর, এটা যদি আমাদের v1 ভেক্টর হয়, এটা যদি আমাদের কি হয় বলতো v2 ভেক্টর হয়, তাহলে খেয়াল করো এখানে কত হচ্ছে বলতো 24 কত হচ্ছে বলতো i ক্যাপ, এরপরে কত হচ্ছে বলতো 24 1 ইন্টু কত হচ্ছে বলতো 24 j ক্যাপ, আর যেটা m3 হচ্ছে 3 ইন্টু কত হচ্ছে বলতো v3 ভেক্টর। সিম্পল, আমার v3 ভেক্টর অর্থাৎ কি আমার কাছে কত চাইছে বলো, আমার কাছে এটাই না চাইছে যে কোন দিকে কত বেগে যাবে। সো কোন দিকে কত বেগে যাবে, সো আমাকে v3 ভেক্টরই জানতে চাইছে আমার কাছে। এবার আসো কিভাবে বের করবে, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 24 i ক্যাপ, এই পাশে গেলে কত হচ্ছে বলতো মাইনাস 24 কত হচ্ছে বলতো j ক্যাপ, এখানে আছে কত বলতো 3 v3 ভেক্টর। আমি যদি এই 3টাকে নিচে নিয়ে যাই, সো আমার অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা আসবে v3 ভেক্টর সমান 3 আর 24 মানে হচ্ছে মাইনাস কত হচ্ছে বলতো 8 i ক্যাপ আর মাইনাস কত হচ্ছে বলতো 8 কত হচ্ছে বলতো j ক্যাপ। তাহলে v3 ভেক্টরের আমরা কি পেয়ে গেছি, এক্স্যাক্টলি ভেক্টরটাই পেয়ে গেছি। এবার তুমি যদি এখান থেকে মানটা বের করে ফেলো, অর্থাৎ v3 ভেক্টরের কি বের করে ফেলো মান, তাহলে কত হবে √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 8√2। তাহলে 8 স্কোয়ার মানে দুইটা 8 স্কোয়ার, ওখান থেকে 8√2 কত হচ্ছে বলতো ms ইনভার্স 1। আর যদি ডিরেকশনটা চিন্তা করো, ডিরেকশন দেখো তো, এখানে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এই যে y এর x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, তো আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে পাই প্লাস 10 ইনভার্স 8/8। সো পাই প্লাস কত হচ্ছে বলতো পাই/4
বা সোজা বাংলা 180 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি। সো এখান থেকে আসলে বলো কত আসে, 200 কত ডিগ্রি বলো তো, 25 ডিগ্রি কোণ করে যাচ্ছে এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে 225 ডিগ্রি কোণ করে চলে যাচ্ছে, অর্থাৎ এটা এই দিকে যাবে। দেখো এটা এটা হচ্ছে এটা এই দিকে যাবে, দেখো এই দিকে যাবে। আচ্ছা যদি এটা এক্স অক্ষ হয়, এই যে এক্স অক্ষের সাথে এই যে কত পজিটিভ দিকে, সরি এটা হচ্ছে এই যে এই দিকের সাথে তুমি যদি চিন্তা করো হচ্ছে 200 কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি। আর যদি এই পাশে চিন্তা করো তাহলে কত হবে, 100 কত ডিগ্রি বলো তো, 35 ডিগ্রি। তোমার কোনো ফ্রেন্ডের অ্যান্সার এটা আসতে পারে, সমস্যা নেই, চিত্র এঁকে দেখিয়ে দিবে তুমি কোনটা চিন্তা করছো, অথবা তো কত হচ্ছে বলতো 225 ডিগ্রি হবে। এটা ছিল মোটামুটি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের সাথে রিলেটেড একটা প্রশ্ন, যেটা কিনা খুব সহজে তুমি কি বলো তো এই সূত্র দিয়ে করতে পারবে। সো কেউ এক্স অক্ষের ভরবেগের সংরক্ষণ সূত্র বা ওয়াই অক্ষের ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, কিন্তু এটা দিয়ে করলে তোমার কিছু বলতো সময়টা কিছুটুকু বাঁচবে।